ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আজকে একটা দুর্দান্ত খবর তোমাদের জন্য। দীর্ঘ 10 বছর অপেক্ষার পর এসএলএসটির জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, আমার পেছনের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার দুটো প্রশ্ন গতকালের ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাকে করা হয়েছে ম্যাক্সিমাম। এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমি তারপর স্টেপ বাই স্টেপ একদম সরাসরি ভিডিওতে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে, ওবিসি যে নতুন তালিকা হয়েছে সেই অনুযায়ী আপডেটেড সার্টিফিকেট কিভাবে পাবে? দেখো, আপডেটেড সার্টিফিকেট তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং এখানে তোমরা ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবে এবং যদি কারোর সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে বিসিডব্লিউ সেকশনে গিয়ে যোগাযোগ করবে। সেকেন্ড প্রশ্ন ছিল ইডব্লিউএস। ইডব্লিউএস অনেকে বলছো যে অ্যাপ্লাই করতে এবং অ্যাপ্লাই করার পর সার্টিফিকেট পেতে অনেকটা সময় লাগবে। অবশ্যই অপেক্ষা করতে হবে তোমাদের। এবং তোমাদের জন্য বলে রাখি যে প্রত্যেকটা বিডিও অফিসে বিডিওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই ইডব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাও। বিএলআরও দপ্তরে বলে দেওয়া হয়েছে যাতে তারা খুব কুইকলি ইন্সপেকশন করে নেয় এবং কুইকলি যাতে তোমরা সার্টিফিকেট পেয়ে যাও। এসডিও অফিসেও ইনফরমেশন করা আছে যে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে যারা ইডব্লিউএস অ্যাপ্লাই করছে তাদের সমস্ত ভেরিফিকেশনের কাজ করা এবং দ্রুত সার্টিফিকেট দেওয়া, এবং ডিএম অফিসেও বলা আছে, ফলে তোমরা তাড়াতাড়ি সার্টিফিকেট পেয়ে যাবে। এবার ধরো কোনো কারণে যদি বাই চান্স দেরিও হয় তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, তোমরা যখন ইডব্লিউএস আবেদন করছো তখন তোমাদের সমস্ত ডকুমেন্টস বিডিও অফিসে ভেরিফিকেশন করে নেওয়ার পরে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে। সেই অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা, সেই স্লিপটা রেখে দেবে এবং বিডিও স্যার যখন এসডি অফিসে ফরওয়ার্ড করবেন পুরো ডকুমেন্টসটা তোমার বিএলআরও ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সেই কাগজটা তুমি, সেই ডকুমেন্টস যেটা দেবে সেইটা রেখে দেবে। তারপরে না হয় অ্যাপ্লাই করো যদি দেখো যে খুব দেরি হচ্ছে। ইডব্লিউএস যারা আবেদন করবে তাদের একটু দেরি হবে। এবার পরের যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে স্যার 9, 10, 11, 12 দুটো পরীক্ষাতেই কি বসতে পারবো? অবশ্যই যাদের যোগ্যতা রয়েছে তারা দুটো পরীক্ষাতেই বসতে পারবে। এবার আরেকটা প্রশ্ন তোমাদের স্বাভাবিকভাবে আসবে যে দুটো পরীক্ষা কি একই দিনে হবে? না, দুটো পরীক্ষা একই দিনে হবে না। কারণ 9, 10 এবং 11, 12 যেহেতু দুটো পরীক্ষাতেই ক্যান্ডিডেটরা বসতে পারবে, সেই কারণে দুটো পরীক্ষা কিন্তু আলাদা আলাদা দিনে হবে। এটা একদম আমাদের একটা সাধারণ ধারণা। এরপরে যেটা তোমাদের বারবার আরেকটা প্রশ্ন এসছিল যে সেটা হচ্ছে পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাসের নম্বর 50%, আবার যারা অনার্স একটা সাবজেক্ট করেছো কিন্তু পাসের সাবজেক্টে তোমরা 9, 10 বসতে চাইছো তাদের ক্ষেত্রে কি নম্বর হবে? এক্ষেত্রে বলে দিই, 3টে ক্যাটাগরি মেনশন করে দিয়েছে। সেটা হচ্ছে শুধু পাসের নম্বরের ভিত্তিতে তুমি আবেদন করতে পারো, শুধু পাসের যে সাবজেক্ট, শুধু অনার্সের সাবজেক্টের 50% নম্বরের বেসিসে তুমি আবেদন করতে পারো, অথবা পাস এবং অনার্স মিলে যদি 50% থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারো। বিষয়টা কি, ধরো তুমি একটা সাবজেক্ট নিয়ে বাংলা নিয়ে অনার্স করেছো, তুমি বসতে চাইছো ইতিহাসে, তোমার ইতিহাসে 50% রয়েছে, তাহলে তুমি ওই ইতিহাসে যে টোটাল যে ইতিহাসের যে নম্বর ছিল তার যে 50%, যত নম্বরে পরীক্ষা দিয়েছো তো তার যদি 50% তুমি পাও, অর্থাৎ 300 নম্বরে পরীক্ষা দিয়েছো, তুমি 300 নম্বরে 50% পেয়েছো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরা যাক তুমি শুধু পাস কোর্সে পড়েছো, এবার তোমার হয়তো ইতিহাস, ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্স পাসে ছিল, এবার তুমি বসতে চাইছো ভূগোলে, তোমার ভূগোলে 50% নেই কিন্তু 3টে সাবজেক্ট মিলে তোমার 50% হচ্ছে, তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি 3টে সাবজেক্টের অ্যাভারেজ 50% মার্কসের বেসিসে বসতে পারবে এবং শেখার অপশন রয়েছে। এবার কেউ অনার্স করেছো, ধরো কেউ এডুকেশন নিয়ে তোমরা অনার্স পড়েছো, এবার সেখানে তোমাদের মাস্টার ডিগ্রিতে 50% আছে, অ্যাপ্লাই করতে পারবে। আবার কেউ ধরো সংস্কৃত নিয়ে পড়েছো কিংবা কেউ বাংলা নিয়ে পড়েছো, বাংলাতে 50% অনার্সে আছে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এবার চলো আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই ফর্ম ফিল আপটা আমরা কিভাবে করব। এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ,
এই পোর্টালটা ওপেন করার পরে তোমরা চলে যাবে ওল্ড ওয়েবসাইট। ওই ওল্ড ওয়েবসাইটে তোমাদের আগের গেজেট নোটিফিকেশন দিয়ে দেওয়া আছে। এবার তিনটে অপশন আছে, অ্যাপ্লাই নাও এবং ফরগট ক্যান্ডিডেট আইডি। ক্যান্ডিডেট আইডি অ্যাপ্লাই করার পরে জেনারেট হয়ে যাবে। এবার কেউ যদি কোনো কারণে তার আইডিটা ভুলে যায় তাহলে সেখানে তাকে ফরগট আইডি অপশানে গিয়ে তাকে আবার আইডিটা রিকভার করতে হবে। এবার যখন আমি অ্যাপ্লাই নাওতে যাচ্ছি, দেখো এখানে আমি একদম কুইকলি তোমাদেরকে দেখাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ লাইভ ফর্ম ফিল আপ দেখাচ্ছি। এখানে দেখো তোমাকে দিতে হবে তোমার আইডি ইত্যাদি দিতে হবে। এবার বুঝতেই পারছো আইডি তাদেরই হবে যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছে। এখানে তোমাকে কি করতে হবে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার। এখানে তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে তুমি রেজিস্টার করার আগে দেখো এখানে কতগুলো তোমাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো, ক্লাস 9-10 নাকি ক্লাস 11-12, যেটার জন্য অ্যাপ্লাই করবে সেটাতে টিক দিয়ে দেবে। তারপরে দিতে হবে তোমার পুরো নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবং এখানে কিন্তু সেই নামটাই দিতে হবে তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে যে নামটা ছিল সেই নামটাই দিতে হবে। তারপরে দিতে হবে বাবা মায়ের নাম। তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, জেনারেল, এসসি, এসটি, পিএইচএলডি, পিএইচভিএইচ, পিএইচএইচআই, পিএইচওএইচ, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস। এরপরে হচ্ছে জেন্ডার, তুমি মেল ফিমেল কোন ক্যাটাগরিতে পড়ছো। তারপরে হচ্ছে ইমেল আইডি, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, তারপর ডেট অফ বার্থ এবং তারপর হচ্ছে রিলিজিয়ান। এরপরে হচ্ছে কমিউনিকেশন ডিটেলস। কমিউনিকেশন ডিটেলসে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বাড়ির অ্যাড্রেস। এই বাড়ির অ্যাড্রেসটা তুমি দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপরে যেটা করতে হবে, পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বলে দিয়েছে সেটা হচ্ছে মিনিমাম 8 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড হতে হবে এবং অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটারে হবে, 1 নাম্বার থাকবে অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। ধরে নাও কারুর নাম রঞ্জিত, সে ক্যাপিটালে আর লিখলো, RAN, তারপরে স্পেশাল কোনো একটা ক্যারেক্টার দিতে হবে, তাহলে সে দেখলো একটা ডলার সাইন দিয়ে দিল। তারপরে তাকে নাম্বার দিতে হবে, সে নাম্বার দিয়ে দিল 1 2 3 4 এটা দিতে পারে, অথবা তার কোনো ফেভারিট নাম্বার দিয়ে দিতে পারে, তার ডেট অফ বার্থ দিয়ে দিতে পারে 2001 2002 এরকম দিতে পারে, বা 1990 1991 এরকম নাম্বার দিয়ে দিতে পারে। এরপরে যখন তুমি এগ্রি করবে তখন তোমার কিন্তু রেজিস্টার্ডটা হয়ে যাবে। এবার রেজিস্টার্ড হয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে, এখানে লগ ইন করতে হবে। এবার এই জায়গাতে দাঁড়িয়ে আমি যেহেতু আমি এখানে রেজিস্টার করছি না, সেই কারণে আমি একটা জিনিস খালি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা বুলেট দিয়ে রয়েছে, সেইখানটা আমরা দেখে নেব যে এখানে দেখো এইখানটায় হচ্ছে কি কি লাগবে। আমি তো ফর্ম ফিল আপের প্রসিডিওরটা বললাম, এবারে কিভাবে করবে তার পুরো জিনিসটা আমি দেখাচ্ছি। ফার্স্ট দেখো, তুমি প্রথম প্রশ্ন ওরা কিছু ফ্যাক্টস দিয়ে দিয়েছে, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। প্রথমে তোমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে www.westbengalssc.com, এবং তারপর তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের যে ফরম্যাট সেটা আমি বলে দিলাম। এবং সেখানে কিন্তু তোমাকে ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, কারণ যে মোবাইলটি তোমার অ্যাক্টিভ রয়েছে, যে ইমেল আইডি তোমার অ্যাক্টিভ রয়েছে, সেই অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু তুমি ব্যবহার করবে। খুব মাইনুটলি জিনিসটা খুব সিরিয়াসলি ফলো করবে। তারপরে হচ্ছে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম।
তোমাকে কি কি দিতে হবে, তোমার এন্টায়ার পার্সোনাল, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ডিটেলস তোমাকে দিতে হবে। তোমার পার্সোনাল এবং প্রফেশনাল এবং একাডেমিক ডিটেলস দিতে হবে। If you are a candidate of first SLST 2016, please enter your roll number of first, মানে তোমাকে যেটা বলছে যে এজ রিল্যাক্সেশনের জন্য 9, 10, 11, 12 as the case may be for age relaxation if applicable for you in terms of order in civil appeal number এত ডেট এত 3rd এপ্রিলের যে কোর্টের অনুযায়ী read with over date 17th April 2025। দেখো 2016-তে যারা আবেদনকারী ছিল, কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের যেহেতু বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, সেই জন্য এই যে পার্টিকুলার জায়গাটা সেটা কিন্তু তাদের জন্যই প্রযোজ্য যারা এই এজ রিল্যাক্সেশন পাবে, যারা 2016-র অ্যাপ্লিক্যান্ট ছিল। এরপরে হচ্ছে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার, এবং এই ফটো এবং সিগনেচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দেখো 30 কেবি, মাথায় রাখবে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে কিন্তু তোমাকে কি করতে হবে, ফটোটা এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং অনলি জেপিজি ফরম্যাট, এখানে কিন্তু পিএনজি ফরম্যাট বা আদার্স কোনো ফরম্যাটে কিন্তু করলে হবে না। তাহলে এখানে ফটো এবং সিগনেচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30 থেকে 60 কেবির মধ্যে তোমাকে জেপিজি ফরম্যাটে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার পে অ্যাপ্লিকেশন ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ কত থাকছে? অ্যাপ্লিকেশন ফিজ থাকছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 9, 10-এর জন্য লাগছে 500 টাকা, এসটি, এসসি এবং পিএইচদের জন্য লাগছে 200 টাকা, আর 11, 12-এর ক্ষেত্রেও জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে লাগছে 500 টাকা, এসসি, এসটি এবং পিএইচদের ক্ষেত্রে লাগছে 200 টাকা। এরপর ফাইনাল সাবমিশন এবং প্রিন্ট আউট। এবার আফটার ভেরিফাইং অল ডিটেলস সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড টেক এ প্রিন্ট আউট ফর ফিউচার রেফারেন্স। দেখো এবারে তোমাকে অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, এবং ফর্ম ফিল আপের পরে তোমাকে এটা ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগবে। তোমার ভেরিফাই হয়ে যাওয়ার পরে, ডিটেলস ভেরিফাই হয়ে যাওয়ার পরে তুমি যখন সাবমিট করে নিচ্ছ, এবং ফর্মটা সাবমিট করার আগে অবশ্যই তোমার সমস্ত যে পয়েন্টগুলো তোমাকে ফিল করতে হবে, সেই ফিল করার ক্ষেত্রে তুমি প্রত্যেকটা জায়গা সুন্দর করে খুব প্রপারলি টাইপ করেছো কিনা, ফিল আপটা সুন্দর করে করেছো কিনা সেটা আগে দেখে নেবে, তারপরে সাবমিট করবে। হু ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে। সেটা হচ্ছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া only may apply for the post of teachers, assistant teachers, class 9, 10 and 11, 12, government aided, sponsored secondary and higher secondary school। ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবে, এবং এক্ষেত্রে বলি আদার স্টেটের যদি কেউ চায় অ্যাপ্লাই করতে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। Eligible candidates with the minimum qualification laid down the rules 2025 may apply online only and by no other mode through the official website of the West Bengal School Service Commission। অনলাইনেই আবেদন করতে হবে, এবং এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। গেজেট নোটিফিকেশনে এলিজিবল ক্রাইটেরিয়া যা দেওয়া ছিল তাই, সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি করে দিয়েছি যখন গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সুতরাং কোনো পরিবর্তন হচ্ছে না। তোমাকে এখানে আরেকবার ছোট্ট করে বলে দিই যে যখন তুমি 9, 10-এর জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমাকে গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, সেটা পাস সাবজেক্টে হতে পারে, অথবা অনলি অনার্স সাবজেক্টে হতে পারে, অথবা পাসের
যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে। আর যারা 11-12 জন্য অ্যাপ্লাই করবে তাদের মাস্টার ডিগ্রিতে 50% থাকবে। এবং দুটো ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, যারা ক্যাটাগরির আন্ডারে থাকছে অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে আছে তাদের কিন্তু অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস তারা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পাবে। What will be the whole process for second SLST 2025 examination? এখানে প্রসেসটা কি বলছে? The selection process consists of the following stages. OMR based written test, সেটা আগেই বলে দিয়েছিল, OMR based পরীক্ষা হবে, written test হবে। এরপরে হচ্ছে evaluation of educational qualification and prior year teaching experience, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পূর্বের যে টিচিং এক্সপিরিয়েন্স, টিচিং অভিজ্ঞতা, সেটা তোমার অনুযায়ী ইভ্যালুয়েশন হবে। প্রথম হচ্ছে ওএমআর বেসড রিটেন টেস্ট, সেকেন্ড হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কস এবং টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস, থার্ড হচ্ছে ওরাল ইন্টারভিউ, আর ফোর্থ হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন। এবার এক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন এবং একাডেমিক যে তোমার মার্কস, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সেই একাডেমিক যে স্কোর এবং তোমার পূর্বের যে টিচিং এক্সপিরিয়েন্স তার যে নাম্বার, এই সমস্তটাই কিন্তু রিটিন এক্সামিনেশনের পরে এইগুলোকে দেখা হবে। এরপরে হচ্ছে প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অফ রিটিন এক্সামিনেশন। রিটিন এক্সামিনেশনে কি কি থাকছে সেই জায়গাটা একটুখানি দেখে নাও। মাল্টিপল চয়েস কোশ্চেন বেসড রিটিন এক্সামিনেশন হবে এবং পেপারটা হবে 60 মার্কসের এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে এবং এই 60 মার্কসের কোশ্চেনের জন্য ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য 20 মিনিট অ্যাডিশনাল দেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে তোমার 60 নম্বরের জন্য 60টা প্রশ্নের উত্তর করতে হবে এবং তুমি সময় পাচ্ছ 60টি প্রশ্নের উত্তর করার জন্য 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। সময়টা মোটামুটি ঠিকই আছে, খুব বেশি সময়ও দেওয়া নেই আবার খুব কম সময়ও দেওয়া নেই। এবার যারা পিএইচ ক্যান্ডিডেট তারা অবশ্যই 20 মিনিট এক্সট্রা পাবে, অর্থাৎ 1.5 ঘন্টার থেকে আরো 20 মিনিট এক্সট্রা পাবে, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট পাবে। নো নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল। এই 60 নম্বরের যে পরীক্ষা হবে কোনো নেগেটিভ মার্কস থাকছে না। এবারে হচ্ছে ক্যান্ডিডেট ডুপ্লিকেট ওএমআর সিট বাড়িতে নিয়ে যেতে পারবে এবং মডেল অ্যান্সার এবারে প্রকাশ করবে। লিখেই দিয়েছে মডেল অ্যান্সার্স উইল বি আপলোডেড অ্যাজ পার রুলস 2025। গেজেট নোটিফিকেশনে যেরকম ভাবে বলে দিয়েছিল যে মডেল অ্যান্সার কি কিন্তু আপলোড করবে কমিশন ওয়েবসাইটে, এবারে কিন্তু মডেল অ্যান্সার কি আপলোড করবে এবং তোমার ওএমআর সিটের ডুপ্লিকেট কপি তুমি নিয়ে যেতে পারছো। এবারে যেটা একাডেমিক স্কোর, সেই একাডেমিক স্কোরটা কিভাবে তুমি পাবে সেটা একটু জেনে নাও। যদি তোমার এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা যে একাডেমিক স্কোর, সেই একাডেমিক স্কোর এখানে সিলেকশন প্রসিডিওরটা বলে দিচ্ছে। হোয়াট ইজ দ্য টোটাল স্কোর ক্যালকুলেশন ফর 9, 10 and 11, 12 অফ সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। কিভাবে সিলেকশন প্রসিডিওরটা হবে এইটা নিয়ে তোমাদের অনেক বক্তব্য ছিল, জানার ছিল, সেটা জেনে নাও। প্রথমে দেখো পরিষ্কার লিখে দিয়েছে এখানে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10 and 11, 12 shall be made on the basis of marks obtained in the written examination, educational qualification এবং previous teaching experience, oral interview and lecture demonstration determined by the Central Commission in the following manners. Written examination হচ্ছে 60 মার্কসের,
ওএমআর বেসড। এডুকেশন কোয়ালিফিকেশন 10 নম্বর থাকবে। বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার হায়ার অনলি ফর 9-10 অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। দেখো এখানে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসটাই কিন্তু তোমার কেবলমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য প্রযোজ্য হবে। আগে কিন্তু আমরা দেখতাম মাধ্যমিকের মার্কস, উচ্চ মাধ্যমিকের মার্কস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এইগুলো হতো। এখানে তোমার যদি ধরো 9-10-এর জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তুমি তোমার গ্র্যাজুয়েশনের মার্কস দিতে পারো অথবা মাস্টার ডিগ্রির মার্কসও দিতে পারো। অবভিয়াসলি আমার সাজেশন হচ্ছে যেটাতে বেশি নম্বর থাকবে সেই মার্কসটাই দেওয়া ভালো 9-10-এর ক্ষেত্রে। এবার যদি তোমার গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে 60% অ্যান্ড অ্যাবাভ থাকে, তাহলে তুমি 10 মার্কস পাবে। বিলো 60% টু 50% 8 মার্কস পাবে। বিলো 50% 6 মার্কস পাবে। এবারে প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস থাকবে। কোন কোন স্কুলে এটা একটু দেখে নাও। At the secondary level in a government or government aided or government sponsored school, calculated on the basis of 2 marks for each year of service in substantive post। দেখো সাবস্ট্যান্টিভ পোস্টে গভর্নমেন্ট স্কুল অথবা গভর্নমেন্ট এডেড স্কুল অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে যদি তোমার টিচিং এক্সপিরিয়েন্স থাকে এবং তুমি যদি সাবস্ট্যান্টিভ পোস্টে, এটা খুব উল্লেখযোগ্য, অনলি সাবস্ট্যান্টিভ পোস্টে যদি তুমি কাজ করে থাকো, পড়িয়ে থাকো, তাহলেই কিন্তু তোমার মার্কস ক্যালকুলেট হবে। এবং সেক্ষেত্রে মার্কসটা বলছে প্রত্যেক বছরের জন্য 2 নম্বর করে পাবে এবং ম্যাক্সিমাম পাওয়া যাবে 10 নম্বর। ওরাল ইন্টারভিউর জন্য থাকছে 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 নম্বর। তাহলে রিটিন কোয়ালিফাই করার পরে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবারে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর মার্কস ইন দ্য এক্সপিরিয়েন্স প্যারামিটার। কিভাবে এক্সপিরিয়েন্স প্যারামিটারটা করা হয়েছে এবং তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে বলছে। During application, you will be asked whether you want to claim credit for experience. If you choose, please fill in certain details. কি লাগবে? লাগবে ডেট অফ ইনিশিয়াল জয়েনিং এবং লাগবে স্কুলের নাম, এবং যেটা লাগবে সেটা হচ্ছে ডায়াস কোড of the relevant institution and teacher ID। তাহলে এই যে টিচিং এক্সপিরিয়েন্স বলা হয়েছিল মুড়ি মুড়কির মতো বাজারে বিক্রি হবে, এই ধারণাটা অত্যন্ত ভুল বলে আমি প্রথম থেকেই বলে আসছি। তার কারণ আমি বলেছিলাম এই টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু তারাই পাবে যারা কিন্তু প্রকৃতপক্ষে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে পড়িয়েছে, তারাই পাবে। তার কারণ যেভাবে ক্রাইটেরিয়াটা দিয়েছে দেখে নাও, তোমাকে ইনিশিয়াল জয়েনিং ডেট সেটা মেনশন করতে হবে এবং তার অবশ্যই তার সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, স্কুলের নাম দিতে হবে এবং ডায়াস কোড দিতে হবে এবং রিলেভেন্ট টিচার আইডিটাও তোমাকে দিতে হবে। এবার টিচার আইডি তো তোমার এমনি এমনি জেনারেট হবে না, এবং এখানে কিন্তু জিনিসটা যারা প্রকৃতপক্ষে স্কুলে শিক্ষকতা করতেন তারাই এই নাম্বারটা পাবেন। এবার ডিটেলসে যে রুলসটা রয়েছে সেটা কোথায় পাওয়া যাবে, গেজেট নোটিফিকেশন, এটা ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার টু ভিউ দ্য রুলস। এখানে যদি ক্লিক করো তাহলে চলে আসবে, কিন্তু এখন এই মুহূর্তে ওয়েবসাইটটা খুলছে না। এবং আমি বলে দিই তোমাদের জ্ঞাতার্থে, সেটা হচ্ছে আমি অলরেডি কিন্তু গেজেট নোটিফিকেশনটা যখন বেরিয়েছিল তখন ভিডিও করে দিয়েছিলাম এবং রুলসগুলো আমি সামারিগুলো বলতেও যাচ্ছি। এবারে in which ratio candidates be called for the interview cum lecture demonstration।
এইটা খুব গুরুত্বপূর্ণ যে কারা এবং কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের জন্য, তার রেশিও কি থাকবে। তার কারণ এটা কিভাবে নির্ণয় করা হবে, অনেকে বলেছিল, অনেকে ইউটিউবে ভুলভাল বলেছে যে সবাইকেই ডাকা হবে। এটা কিন্তু অত্যন্ত ভুল। আমি প্রথম থেকেই বলে এসেছি রিটিনের যে নম্বর দেখো কি বলছে, সেটা বলছে যে ফার্স্ট প্রিলিমিনারি লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ রেশিওটা হবে 1.6:1। তাহলে বুঝতে পারছো 1.6:1। এবং এখানে মাথায় রাখতে হবে এই যে 1.6:1 এই রেশিওতে ডাকা হবে, এটা ডাকা হবে কিন্তু একেবারে দেখে নাও তোমার কিসের উপরে ডাকা হবে, সেটা হচ্ছে কাট অফ মার্কস। এবং এই কাট অফ মার্কসটা কিসের উপরে, রিটিন টেস্টের কাট অফ মার্কসের উপরে তোমাকে কিন্তু ডাকা হবে। তাহলে রিটিন টেস্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এখানে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ আসবে রিটিনের কাট অফ, সেই কাট অফ অনুযায়ী কিন্তু তোমাদেরকে ভাইভা এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। এবং সেটা কত রেশিওতে ডাকা হবে, 1.6:1 রেশিওতে। ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা খুব পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি। যে ভ্যাকেন্সিটা, তার মানে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে তার থেকে ভ্যাকেন্সি বাড়বে। এটা কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি নয়, এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি। এবং ফাইনাল এবং আপডেটেড ভ্যাকেন্সি অনুযায়ী প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির অনুসারে আমরা দেখব যে 1.6:1 এই রেশিওতে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। সুতরাং তোমরা যারা বলেছিলে অনেকে যে রিটিন এক্সামিনেশনটার গুরুত্ব কমে যাচ্ছে, আমি প্রথম থেকেই বলেছিলাম তা কিন্তু নয়। রিটিন এক্সামিনেশনের গুরুত্ব থাকছে এবং প্রথমে রিটিনেতেই তোমাকে কোয়ালিফাই করতে হবে। কাট অফ মার্কসটা তোমাকে রিটিনে তো পেতে হবে, ইন্টারভিউর জন্য কল পেতে হবে, তারপরে তুমি পরের মার্কসগুলো নিয়ে ভাববে। আগে তো তোমাকে রিটিন এক্সামিনেশনে নম্বরটা ভালো পেতে হবে এবং রিটিনটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে। এই ক্ষেত্রে বলে দিই, আমরা কিন্তু 60 দিনের একটা সুন্দর কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে এসেছি এবং একটা ব্যাচ লঞ্চ করছি, যেটা টার্গেট 60 ডেজ SLST ব্যাচ, মিশন 60 SLST 2025 ব্যাচ। যে ব্যাচটা কিন্তু তোমাদের একেবারে 60 দিনের কমপ্লিট প্রিপারেশন কিভাবে নেবে সেটার নিয়েই মূলত তোমাদের করা হয়েছে। এবং প্রচুর ক্লাস, এক্সট্রা ক্লাস এবং এক্সট্রা মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়াল, প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস ইত্যাদি দিয়ে আমরা কিন্তু পুরো কমপ্লিট তোমাদেরকে 60 দিনের লাইভ একটা ক্লাস এবং লাইভ কোর্স করাবো এবং ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি। এবং তার অ্যাডমিশন চলছে এবং 1 জুলাই পর্যন্ত অ্যাডমিশন চলবে। 1 জুলাইয়ের পর আমরা আর কোনো অ্যাডমিশন নেব না, তার কারণ 1 জুলাই থেকে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। এরপরে হচ্ছে what will be the schedule of second SLST 2025 examination। শিডিউলটা কি বলছে দেখে নাও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপ কতদিন চলবে এবং ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট কবে। দেখো, সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হচ্ছে 16 জুন 2025 5 PM থেকে, কিন্তু 5 PM হয়নি, অনেক রাতে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লোজ হবে 14 জুলাই। 14 জুলাই কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে তুমি 16 জুলাই থেকে 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ 14 জুলাই।
11:49 রাত 11:49 পর্যন্ত। এবং তোমাদের অবশ্যই বলছে যে তোমরা অবশ্যই ইনফরমেশন যে ব্রোশিওরটা রয়েছে সেটা পড়ে নেবে ডিটেলসে ফর্ম ফিল আপ করার আগে। রিটিন এক্সামিনেশন কখন হবে সেটা হচ্ছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটিন এক্সামিনেশন বলছে দ্য রিটিন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। দ্য এক্সাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার। এক্সাক্ট ডেট কিন্তু এখনো বলা হয়নি, সেটা বলছে যে পরে জানিয়ে দেবে ওয়েবসাইটে, কিন্তু টেন্টেটিভ ডেট যেটা বলছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে, তার মানে তোমাদের আগস্টের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে এবং সেপ্টেম্বরে যে কটা দিন থাকবে প্রচুর মক টেস্ট দিতে হবে এবং রিভিশন করতে হবে। এবারে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেটা গেজেটে যা ছিল অ্যাজ পার তাই রেখে দেওয়া হয়েছে, এবং রুলস 2025 গেজেট নোটিফিকেশনে যা ছিল তাই সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি। আমি আবারও তোমাদের রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমেই বলেছি যে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যারা 9-10 জন্য অ্যাপ্লাই করবে তাদের 50%, যারা রিজার্ভেশনের মধ্যে থাকছো তারা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস তোমরা সেটা রিল্যাক্সেশন পাবে। আর পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ যারা পিজির জন্য অ্যাপ্লাই করবে 11-12 তাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে, অথবা যারা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে থাকছো তারা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস তোমরা মার্কসের রিল্যাক্সেশন পাবে এবং এজের রিল্যাক্সেশনও পাবে। এক্ষেত্রে বলে দিই এজ রিল্যাক্সেশনটাও পাওয়া যাবে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস। প্যানেল কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে বলে দিয়েছে। প্যানেল ম্যাক্সিমাম বলছে যে 6 মাস পর্যন্ত, মানে আরো মানে আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 1 ইয়ার পিরিয়ড, 1 বছরের পরে আরো 6 মাস এক্সট্রা ভ্যালিডিটি থাকবে, এক্সটেন্ডেড ভ্যালিডিটি হিসাবে থাকবে। এবং প্যানেল এবং ওয়েটিং লিস্ট এটা ভ্যালিড থাকবে 1 ইয়ার, এবং তারপরে আমরা দেখব যে তারপরেও 6 মাস ওরা এক্সটেন্ড করবে। এবার সিলেবাস দেখো বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন will publish the official syllabus and subjects equivalents on its website soon. Please refer to the official syllabus for the specific subject class level for which you are applying. দেখো সিলেবাস কিন্তু আসতে চলেছে এবং সিলেবাস খুব শীঘ্রই প্রকাশ করবে বলে বলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। সুতরাং আবেদন প্রক্রিয়া শুরু হলো, নতুন সিলেবাস আসবে। তার কারণ হচ্ছে তোমরা জানো 11-12 যেহেতু সিলেবাসটা স্কুল লেভেলে চেঞ্জ হয়েছে, সেই জন্য কি সিলেবাস আসবে সেটা কিন্তু আমাদের দেখার বিষয়, এবং নতুন সিলেবাস স্কুল সার্ভিস কমিশন আপডেট করবে বলেছে। Where can I find more information about second SLST? অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা মোর ইনফরমেশন যা কিছু পেয়ে যাবে www.westbengalssc.com এই ওয়েবসাইটে যেতে হবে। What are the indicative vacancy count for second SLST? ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছিল। ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি ক্লাস 9-10 জন্য আরেকবার বলে দিচ্ছি, কিন্তু পেজটা ওপেন হচ্ছে না। ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিটা আমরা আগেই বলে দিয়েছি, আগে ভ্যাকেন্সি লিস্টের আমরা করেছিলাম, সেটা অবশ্যই দেওয়া আছে 9-10। এবারে হচ্ছে স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার দ্য এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস। এবারে স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যা স্যালারি স্ট্রাকচার আছে সেটাই পাবে। ক্যান আই অ্যাপিয়ার ইফ আই এম ইয়েট ineligible but expect to attain the requisite eligibility after 14/7/2025? No,
No a candidate has to attend the all qualification on or before 14/7/2025 and also mention in it in the application form. তাহলে এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশনের ফুল প্রসিডিওর, সেটা আমি বলে দিলাম। পুরো গাইডলাইন কি বলে দেওয়া হয়েছে সেটা আমি ডিসকাস করলাম। এবার তোমরা ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা স্টেপ খুব সুন্দর করে পড়ে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। একেবারে তাড়াহুড়ো করবে না। প্রথমের দিকে সার্ভার প্রচণ্ড চাপ থাকবে সার্ভারের উপর, তাই সার্ভার অফ হতে পারে, অনেক সময় পেজ ওপেন নাও হতে পারে। তাই খুব ধীরে সুস্থে তোমরা ফর্ম ফিল আপ করবে। ইন্টারনেটের স্পিড যাতে ভালো থাকে সেইটা একটুখানি এনশিওর করবে এবং খুব ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবে। 10 বছর পরে পরীক্ষা হচ্ছে, যা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে পরবর্তীকালে আরও ভ্যাকেন্সি বাড়বে এবং সেই বাড়ার সম্ভাবনা, ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনাটাও রয়েছে এবং রিটিন এক্সামিনেশনের উপরে গুরুত্ব রয়েছে। সুতরাং রিটিন এক্সামিনেশন খুব ভালো করে দিতে হবে। আমরা শুরু করতে চলেছি 60 দিনের কমপ্লিট একটা প্রিপারেশনের ব্যাচ, যে ব্যাচে আমাদের ভর্তি চলছে এবং এই ব্যাচটি ভর্তি আমরা প্রক্রিয়া চালাবো, ভর্তি নেব এই ব্যাচে ভিএসসি একাডেমিতে 1 জুলাই পর্যন্ত এবং 1 জুলাই ইভিনিং থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। সুতরাং আমাদের এই 60 দিনের কমপ্লিট ব্যাচের রুটিন এবং তোমরা লাইভ ক্লাসের রুটিন এবং ব্যাচের ফেসিলিটি সম্পর্কে জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, তোমার নাম এবং সাবজেক্টটা লিখে দেবে। হোয়াটসঅ্যাপ করবে যে নম্বরে, সেই নম্বরটি হলো 9830171848। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং খুব মন দিয়ে প্রিপারেশন করুন এবং এইটাই কিন্তু জীবনের শেষ সুযোগ ভেবে সময় নষ্ট না করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রিপারেশন নিন এবং খুব শান্তভাবে ফর্ম ফিল আপ করুন। কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো রকম হুটোপাটি করার দরকার নেই। আর যারা ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন তারা অবশ্যই আগে সার্টিফিকেটটা জন্য অ্যাপ্লাই করুন, বা যাদের অলরেডি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু আবেদন করবেন একটু ধীরে সুস্থে, আর 2-1 দিন গেলে আবেদনটা করা শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।